বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা শিখব হচ্ছে নন প্রফিট অর্গানাইজেশন এন্ড ইটস অ্যাকাউন্ট অ্যাডভান্স অ্যাকাউন্টিং টু বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, চ্যাপ্টার নাম্বার 11। তো আমি সূত্রের আলোচনা বা অঙ্কের ভিতরে প্রবেশ করার আগে বরাবরের নয়, আজকে আমি আপনাদেরকে জানাতে চাই যে এই প্রতিষ্ঠানের নন প্রফিট অর্গানাইজেশন বা অলাভজনক প্রতিষ্ঠান কি, এর ডিটেলস গুলো একটু জানাতে চাই। দেখেন, নন প্রফিট অর্গানাইজেশন হলো এমন একটি প্রতিষ্ঠান যার প্রধান উদ্দেশ্য লাভ অর্জন নয় বা মুনাফা অর্জন নয়, বরং সেবা প্রদান বা কল্যাণমূলক কাজ বা সামাজিক উন্নয়ন করা। তাহলে আমরা এক কথায় অ্যান্সার দিতে পারি কি, যে এই প্রতিষ্ঠানের কাজ হচ্ছে কি করা? সামাজিক উন্নয়ন করা। সহজ ভাষায়, যে প্রতিষ্ঠান মানুষের কল্যাণে কাজ করে এবং আয় হলে সেই আয় মালিকদের মধ্যে বন্টন না করে আবার প্রতিষ্ঠানের কাজে ব্যবহার করে, তাকে নন প্রফিট অর্গানাইজেশন বলে। খুবই সুন্দর একটা সংজ্ঞা। এরপর হচ্ছে নন প্রফিট অর্গানাইজেশনের বৈশিষ্ট্য। নন প্রফিট অর্গানাইজেশনের কি কি বৈশিষ্ট্য রয়েছে? যে লাভ অর্জন প্রধান উদ্দেশ্য নয়, এই প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য কি? লাভ অর্জন নয়। আয় ব্যয় হিসাব রাখা হয়, উদ্বৃত্ত বা সারপ্লাস হলে তা পুনরায় কাজে লাগানো হয়। মালিক বা শেয়ার হোল্ডার নেই। সাধারণত সেবা ও কল্যাণমূলক কাজ করে। উদাহরণ হিসাবে আমরা কোনগুলো বোঝাতে পারি? যেমন স্কুল ও কলেজ, হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা, মন্দির, ক্লাব ও সমিতি, দাতব্য সংস্থা, চ্যারিটিস অর্গানাইজেশন। পরিশেষে আমরা বলতে পারি যে যে প্রতিষ্ঠান লাভের উদ্দেশ্যে গঠিত নয় বরং সমাজ কল্যাণে কাজ করে তাকে নন প্রফিট অর্গানাইজেশন বলে। এটা ছিল হচ্ছে অলাভজনক প্রতিষ্ঠানের সংজ্ঞা, বৈশিষ্ট্য, এর কি কোন কোন প্রতিষ্ঠানগুলো অলাভজনক প্রতিষ্ঠান, নন প্রফিট অর্গানাইজেশন, এনজিও, সেগুলো আমরা একটু দেখলাম। এখন আমি চলে যাব অঙ্কভিত্তিক বিস্তারিত আলোচনায়। অঙ্ক করার জন্য কি কি তথ্য দেওয়া থাকবে? অঙ্ক করার জন্য কি কি তথ্য দেওয়া থাকবে? লক্ষ্য করেন, সাধারণত রিসিভ অ্যান্ড পেমেন্ট, প্রাপ্তি এবং প্রদান দেওয়া থাকে। কখনো কখনো নাও দেওয়া থাকতে পারে। যদি না থাকে তখন নিয়ম অনুযায়ী একটি রিসিভ অ্যান্ড পেমেন্ট স্টেটমেন্ট তৈরি করে নিতে হবে। তখন ওপেনিং ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড ব্যাংক এর যাবতীয় প্রাপ্তি প্রাপ্তির দিকে এবং যাবতীয় প্রদান প্রদানের দিকে বসবে। 2 নম্বর, এই সময় ব্যালেন্স সিডি দেওয়া না থাকলে প্রাপ্তি প্রদান বিবরণীর প্রাপ্তির দিকে যোগ করে প্রদানের দিক হতে বিয়োগ করে যে পরিমাণ ব্যবধান হবে বা পাওয়া যাবে তাই ব্যালেন্স সিডি বা ক্লোজিং ক্যাশ ইন হ্যান্ড অথবা ক্লোজিং ক্যাশ অ্যাট ব্যাংক। ওপেনিং অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস দেওয়া থাকবে। 3 নম্বরে বলছে যে ওপেনিং ক্যাপিটাল ফান্ড দেওয়া থাকতে পারে। অনেক সময় ওপেনিং ক্যাপিটাল ফান্ড দেওয়া থাকে না, তখন ওপেনিং ক্যাপিটাল ফান্ড বের করে নিতে হবে। ওপেনিং ক্যাপিটাল ফান্ড বের করতে হয় প্রিভিয়াস ইয়ার বা ওপেনিং অ্যাসেট থেকে ওপেনিং লাইবিলিটিস বাদ দিয়ে। ক্লোজিং অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস, কখনো কখনো ক্লোজিং অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস দেওয়া থাকে না, তখন ওপেনিং ফিক্স অ্যাসেট গুলোকে ক্লোজিং ফিক্স অ্যাসেট ধরতে হবে। তবে ওপেনিং কারেন্ট অ্যাসেটকে ক্লোজিং কারেন্ট অ্যাসেট ধরা যাবে না। অ্যাডজাস্টমেন্ট, সমন্বয় দেওয়া থাকবে। অবশ্যই 5 নম্বর যে কথাটা বলছে অ্যাডজাস্টমেন্ট, অঙ্কে সবসময় সমন্বয় দেওয়া থাকবে। সিপাটের অঙ্কে সব ক্ষেত্রে সবসময় সমন্বয় দেওয়া থাকে। অঙ্কে আমাদের কি কি করতে হবে? অঙ্কে আমাদের ক্যাপিটাল ফান্ড বের করতে হবে, ক্যাশ ব্যালেন্স সিডি বের করতে হবে, সাবস্ক্রিপশন ফর দ্য ইয়ার, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার্স এবং ব্যালেন্স শিট, এগুলো বের করতে হবে। ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার্স কিভাবে বের করব? রিসিভ অ্যান্ড পেমেন্ট স্টেটমেন্টে মূলধন ও মুনাফা জাতীয় আয় ও মূলধন ও মুনাফা জাতীয় ব্যয় থাকে। ওখান থেকে কেবলমাত্র মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয় দিয়েই আমাদের কি করতে হবে? ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার্স করতে হয়। মূলধন জাতীয় আয় ও মূলধন জাতীয় ব্যয় সরাসরি কোথায় যায়? ব্যালেন্স শিটে যায়। খুব গুরুত্বপূর্ণ একটা কথা, বারবার দেখবেন, শিখে রাখবেন। এরপরে আমরা চলে যাব এক্সপেন্ডিচার্স, ব্যয় সমূহ। তো আমরা জানি মূলত প্রধানত ব্যয় 2 প্রকারের, একটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় আর একটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। তো মুনাফা জাতীয় ব্যয় কাকে বলে? কোনো প্রতিষ্ঠানকে চালিয়ে নেবার জন্য বা কার্যকরী রাখার জন্য বারে বারে যে ব্যয় করা হয় এবং যার কার্যকারিতা কম সময় বজায় থাকে সেগুলোকে কি বলে? মুনাফা জাতীয় ব্যয় বলে। মূলধন জাতীয় ব্যয়, ক্যাপিটাল এক্সপেন্ডিচার্স, কোনো স্থায়ী খরচ বা সম্পত্তি কেনার জন্য যে ব্যয় হয় সেগুলোকে আমরা কি বলি? মূলধন জাতীয় ব্যয় বলি। মুনাফা জাতীয় ব্যয় ও মূলধন জাতীয় ব্যয়ের তালিকা। তাহলে মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার্স, আর হচ্ছে মূলধন জাতীয় ব্যয় হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার্স। এগুলো আমি কয়েকটা এখানে গুরুত্বপূর্ণ দিয়ে দিয়েছি, যেগুলো এই অধ্যায় নন প্রফিট অর্গানাইজেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো আপনারা মুখস্থ রাখবেন। 1 নম্বর হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়ের 1 নম্বর আছে রেন্ট, স্টেশনারি। 2 নম্বর ওয়েজেস, রিপেয়ার অ্যান্ড রিনিউয়াল, ইন্টারেস্ট, পেনশনস, অফিস এক্সপেন্স, কমিশন, প্রিন্টিং,
পোস্টেজ, চ্যারিটিস, হ্যাঁ, স্টাফ স্যালারিজ, অ্যাডভার্টাইজমেন্ট, ইলেকট্রিসিটি চার্জ, আপকাপ আপকিপ অফ গ্রাউন্ডম্যান, ট্রাভেলিং এক্সপেন্স, প্রভিশন অ্যান্ড লেনার্স, উইকেট, এভাবে আমি অনেকগুলো এখানে দিয়ে রাখছি। যেগুলো কালার করা রয়েছে এইগুলো আপনাদের মাস্ট বি মুখস্থ রাখতে হবে। যেগুলো কালার করা রয়েছে, অডিট ফি, ডোনেশন, এগুলো মাস্ট বি মুখস্থ রাখতে হবে। আর বাকিগুলো আপনারা একটু দেখবেন, বাকিগুলোর সাথে আপনারা পরিচিত হবেন, রাস্তাঘাটে দেখা হলে যেন সালাম দেওয়া যায় সেই রকম একটু পরিচিতি এদের সাথে রাখবেন। এবং বাকি যেগুলো কালার করা আছে এগুলো আপনারা মাস্ট বি মুখস্থ রাখবেন। এরপরে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয় হচ্ছে বিলবোর্ড ট্রাভেল, গ্র্যাচুইটি ফর স্পেশাল ফান্ড, ইনভেস্টমেন্ট, বিল্ডিং, পারচেস অফ ফার্নিচার, আনটেনলেস মানে থালা বাসন, গ্রাউন্ড ডেভেলপমেন্ট, এক্সটেনশন অফ প্যাভিলিয়ন, ব্যাট বল, বুকস, পারচেস অফ লাইব্রেরি। এটা লাইব্রেরি হবে, লাইব্রেরি বানানটা লিখে নিন, এখানে মুছে গেছে। বুকস, পারচেস অফ লাইব্রেরি, এইগুলো হচ্ছে আমাদের কি, এইগুলো আমাদের হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। এগুলো আমাদের মূলধন জাতীয় ব্যয়, ওকে। আর এগুলো আমাদের কি, এগুলো হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। মনে রাখবেন যেগুলো আমি কালার করে দিয়েছি এগুলো আপনার অঙ্কের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আপনার অবশ্যই মুখস্থ রাখতে হবে। আর বাকি যেগুলো কালার ছাড়া আছে এগুলো জাস্ট একবার একটু দেখে রাখবেন, ওকে। সো আপনাদের এই যে নন প্রফিট অর্গানাইজেশন অঙ্কের প্রথম ক্লাস, পার্ট নাম্বার 1, দ্বিতীয় পার্টে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখবো, শিখবো, শুনবো, দেন আমরা অঙ্কের ভিতরে প্রবেশ করব। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন আশা করি সবাই।